লাস্ট ক্লাসে আমরা সংকরায়ন নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে তোমাদের এসপি3 সংকরায়নটা পড়ানো হয়েছিল। তো আজকে যে নেক্সট সংকরায়ন যেটা পড়াবো সেটা হলো sp2 সংকরায়ন। তো sp2 সংকরায়ন আমরা কিভাবে তৈরি করতে পারি। ফার্স্ট দেখো, আমি একটা ইলেকট্রন বিন্যাস লিখছি, কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2 এবং এটা ভূমি স্তরে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে 1s কক্ষকে দুটি, 2s কক্ষকে দুটি আর 2p তে দুটি ইলেকট্রন আছে। এবার যদি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস লেখা হয় তাহলে দেখা যাবে যে 2s যে কক্ষকটা আছে সেই 2s কক্ষক থেকে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে 2p কক্ষকে চলে গেছে। সুতরাং এই অবস্থায় মোট অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে 4টি, 2s কক্ষকে আছে একটি এবং 2p কক্ষকে আছে মোট 3টি। সুতরাং মোট অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4টি। এরপর যে সংকরায়নটা হবে সেটা হচ্ছে sp2। যদি sp2 সংকরায়ন হয় সেক্ষেত্রে একটি s অরবিটালের সাথে দুটি p অরবিটালের মিশ্রণ ঘটবে। sp2 কথাটার অর্থই হলো একটি s এবং দুটি p। সুতরাং এখান থেকে আমরা একটি s উপকক্ষ নিচ্ছি এবং দুটি p কক্ষককে নিচ্ছি, নিয়ে এদের সংকরায়ন যেটা হচ্ছে sp2 সংকরায়ন তৈরি করছি। তাহলে এক্ষেত্রে sp2 সংকরায়নের পর কেমন অবস্থাটা পাওয়া যাবে। তাহলে 1s যেটা কক্ষক ছিল সেটা অপরিবর্তিত থাকছে, দুটো ইলেকট্রন থাকছে। এখন একটা এস এর সাথে যদি দুটো পি মিশ্রিত হয় তাহলে তারা মিশ্রণের পর 3টি sp2 সংকর কক্ষক তৈরি করে। একটা এস এর সঙ্গে দুটো পি মিশ্রিত হয়ে 3টি sp2 সংকর কক্ষক তৈরি হচ্ছে। তাহলে এটা হলো 3টি sp2 সংকর কক্ষক। এবং এই যে কক্ষকটা আছে যেটা পিজেড কক্ষক, এই পিজেড কক্ষকটা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করেনি। তাহলে এটা হলো বিশুদ্ধ পিজেড কক্ষক। এই কক্ষকে একটি ইলেকট্রন আছে এবং এটা হলো বিশুদ্ধ পিজেড কক্ষক। এই হলো পিকচার। সুতরাং কার্বন পরমাণু সংকরায়ন যদি sp2 হয় সেক্ষেত্রে একটি s এবং দুটি p পরস্পরের সাথে মিশ্রিত হয়ে 3টি sp2 সংকর কক্ষক তৈরি করে এবং একটি বিশুদ্ধ পিজেড কক্ষক থাকে যা সংকরায়নে অংশগ্রহণ করে না। এবার যদি আমরা পিকচারিক্যালি এটাকে দেখে নিই যে একটা s এর সাথে যদি দুটো p মিশ্রিত হয় তাহলে কি ধরনের স্ট্রাকচার আমরা পেতে পারি। এখন s উপকক্ষের আকৃতি হচ্ছে গোলাকার, এটা একটা s এবং এর সঙ্গে দুটো p মিশ্রিত হচ্ছে। আমি মনে করলাম একটা px কক্ষক নিচ্ছি, এটা হচ্ছে px কক্ষক, এটা হচ্ছে একটা s কক্ষক নিয়েছি এবং এর সাথে আরেকটা py কক্ষককে নেওয়া হলো, এটা হচ্ছে py কক্ষক। তো একটি s, তাহলে s কক্ষকের আকৃতি গোলাকার, px কক্ষের যে ডাম্বেলের মতো এবং py কক্ষক হচ্ছে ডাম্বেলের মতো। সুতরাং এই 3টি কক্ষক পরস্পরের সাথে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে sp2 সংকরায়ন ঘটাবে এবং মিশ্রণের পর কেমন আকৃতি দেখতে হবে, এটা হচ্ছে sp2 সংকরায়ন। এবং sp2 সংকরায়নের পর যদি আমাদের এদের পিকচারটা দেখে নিই তাহলে দেখবো এই ধরনের আকৃতি পাওয়া যাবে। অর্থাৎ 3টি sp2 সংকর কক্ষক তৈরি হচ্ছে। sp2 সংকরায়নের পর এটা একটা sp2 সংকর কক্ষক, এটা একটা sp2 সংকর কক্ষক এবং এটা একটি sp2 সংকর কক্ষক। এই sp2 সংকর কক্ষকের একদিকের লোবটি বড়, অপর দিকের লোবটি ছোট হয়ে গেছে। একইভাবে এই sp2 সংকর কক্ষকটির একদিকের লোবটি বড় আর একদিকের লোবটি ছোট, এটারও তাই, একদিকের লোবটি বড় আর একদিকের লোবটি হচ্ছে ছোট। সুতরাং 3টি sp2 সংকর কক্ষক এরকম ভাবে পরস্পরের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি এবং এই আকৃতিটার নাম হচ্ছে ত্রিকোণাকার সমতলিক বা ত্রিকোণীয় সমতলিক আকৃতি। এটা ত্রিকোণীয় সমতলিক। সুতরাং sp2 সংকরায়ন ঘটালে সেক্ষেত্রে আমরা আকৃতিটা পেয়ে যাব ত্রিকোণীয় সমতলিক আকৃতির এবং সেক্ষেত্রে প্রত্যেকটি বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। এখন যদি আমরা একটা যৌগের উদাহরণ নিয়ে দেখি, যেমন ধরো ইথিলিন C2H4,
C2H4 হচ্ছে ইথিলিন, এবং এই ইথিলিনের অণুতে দুটি কার্বন পরমাণু আছে এবং প্রত্যেকটি কার্বন পরমাণু sp2 সংকরায়িত। এবং sp2 সংকরণের মাধ্যমে কিভাবে এই যৌগটা উৎপন্ন হয় দেখা যাক। তাহলে এই যে কার্বন পরমাণু আছে, দুটো কার্বন পরমাণুরই sp2 সংকর কক্ষক আছে। তাহলে sp2 সংকর কক্ষকগুলিকে আমি এইভাবে লিখছি। এটা একটা কার্বন পরমাণুর sp2 সংকর কক্ষক, একইভাবে আরেকটা কার্বন পরমাণুর sp2 সংকর কক্ষক আছে। এটাকে আমরা একটা স্ট্রাকচার দিয়ে দেখা যাক যে এটা একটা কার্বন পরমাণু যার তিনটি sp2 সংকর কক্ষক বর্তমান। এটা একটা sp2 সংকর কক্ষক, এটা একটা sp2 সংকর, এটা একটা sp2 সংকর কক্ষক। সুতরাং এটি একটি কার্বন পরমাণুর জন্য তিনটি sp2 সংকরায়িত কক্ষক। এবার এরকম সেম অপর একটি কার্বন পরমাণুর ক্ষেত্রেও তিনটি sp2 সংকর কক্ষক অবস্থান করছে। এখন এই দুটি কার্বন পরমাণুর যে তিনটি করে sp2 সংকর কক্ষক আছে তারা কিভাবে অভিলেপন ঘটাবে। এখন যখন অভিলেপন ঘটাবে তখন এরকম দুটো sp2 সংকর কক্ষক, এই যে দুটো কার্বন পরমাণু, তাদের তিনটে করে মোট 6টা sp2 সংকর কক্ষক, তারা এইভাবে মুখোমুখি একটা অভিলেপন ঘটানোর সুযোগ পাচ্ছে। সুতরাং এখানে এই যে দুটি কার্বন পরমাণু এরা মুখোমুখি অভিলেপন ঘটাচ্ছে। সুতরাং এটাকে যদি আমরা দেখাই তাহলে দেখতে পাবো যে এই দুটি কার্বন পরমাণু যারা মুখোমুখি অভিলেপন ঘটাতে পারছে, এক্ষেত্রে এটা একটা sp2 সংকর কক্ষক, এটা একটা sp2 সংকর কক্ষক, দুটো sp2 সংকর কক্ষক মুখোমুখি অভিলেপন ঘটিয়ে এক্ষেত্রে একটা কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি করলো। এখন এই যে sp2 সংকর কক্ষক আছে এটার সাথে একটা হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষক, এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষক, এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষক এবং এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের অভিলেপন ঘটছে। অভিলেপন ঘটানোর ফলে আমরা চারটে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কার্বন টু হাইড্রোজেন, এটা সিগমা বন্ড। এরকম কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডের সংখ্যা মোট 4টি, আর কার্বন টু কার্বন সিগমা বন্ডের সংখ্যা 1টি। সুতরাং এটাকে যদি এবার দেখি আমরা, এক্ষেত্রে দেখো এর সাথে তাহলে অপর একটি কার্বন পরমাণুর sp2 সংকর কক্ষকের মুখোমুখি অভিলেপন ঘটছে এবং অপর দুটি sp2 সংকর কক্ষক এইভাবে অবস্থান করছে। তাহলে এটা একটা sp2 সংকর কক্ষক, এটাও একটা sp2 এবং এটাও একটা sp2। এখন তাহলে দুটো কার্বন পরমাণু পরস্পরের sp2 সংকর কক্ষকের মুখোমুখি অভিলেপন ঘটিয়েছে। অভিলেপনের ফলে এটা কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি হবে। একইভাবে এইটার সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের অভিলেপন ঘটবে। যেহেতু এখানে 4টি হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এর সাথে হাইড্রোজেন পরমাণুর একটা 1s কক্ষকের অভিলেপন ঘটবে, এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের একটা অভিলেপন ঘটবে এবং এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের অভিলেপন ঘটছে। এই জায়গাগুলো অভিলেপন অঞ্চল। এই অভিলেপন হলো। এখন এই কার্বন পরমাণুর কিন্তু একটি বিশুদ্ধ পিজেড কক্ষক বর্তমান। এটা হচ্ছে বিশুদ্ধ পিজেড কক্ষক। এই পিজেড কক্ষকটা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করেনি। সুতরাং এই কার্বন পরমাণুর একটা বিশুদ্ধ পিজেড কক্ষক আছে, একইভাবে এই কার্বন পরমাণুর একটা বিশুদ্ধ পিজেড কক্ষক বর্তমান। এখন এই যে দুটি পিজেড কক্ষক আছে, এই দুটি পিজেড কক্ষক পরস্পরের সাথে সমান্তরাল অক্ষ বরাবর পাশাপাশি অবস্থান করছে এবং আমরা জানি পাশাপাশি যদি অভিলেপন ঘটায় সেক্ষেত্রে পাই বন্ড তৈরি হয়। সুতরাং এই দুটি পিজেড অরবিটাল এই লোকটার সাথে এই লোকটার অভিলেপন হচ্ছে, এই লোকটার সাথে এই লোকটার অভিলেপন হচ্ছে। এই অভিলেপনের ফলে তাহলে কার্বন টু কার্বন মাঝখানে একটা পাই বন্ড তৈরি হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, কার্বন কার্বন, এই যে দুটি কার্বন পরমাণু এদের মাঝখানে একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে, এটা সিগমা বন্ড হলো। একইভাবে এই যে দুটি অরবিটাল আছে এই দুটি অরবিটালের অভিলেপনের ফলে আমরা একটা পাই বন্ড পাচ্ছি, এখানে একটা পাই বন্ড তৈরি হলো। এবং এই sp2 এর সাথে 1s এর অভিলেপনের ফলে এরকম 4টি sp2 এর সাথে 1s এর অভিলেপন হয়েছে, সেক্ষেত্রে আমরা 4টে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড পাচ্ছি। এই পেলাম। তাহলে এই যে মাঝখানে এই জায়গাটাতে একটা সিগমা আছে প্লাস একটা পাই বন্ড আছে, একটা সিগমা একটা পাই, আর বাকি যে বন্ডগুলো এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। সুতরাং এই হলো ইথিলিন অণুর স্ট্রাকচার, যেখানে প্রত্যেকটি বন্ধন কোণের মান 120 ডিগ্রি এবং প্রত্যেকটি কার্বন পরমাণু sp2 সংকরায়িত এবং ইহার গঠন হবে কি সমতলিক আকৃতি। এই হলো sp2 সংকরায়ন। এরপর পড়বো যেটা সেটা হলো sp সংকরায়ন। sp সংকরায়ন কিভাবে তৈরি হয়, এখানে একটি s এবং একটি p কক্ষক আছে, তারা পরস্পরের সাথে যদি মিশ্রিত হয় তাহলে দুটি sp সংকর কক্ষক তৈরি হবে। তো কিভাবে দেখানো যায় দেখো, কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস লেখা আছে, ভূমি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা লিখেছি।
এখন sp সংকরায়ন যদি হয় তাহলে একটি s এর সাথে একটি p মিশ্রিত হবে। সেক্ষেত্রে 1s কক্ষকটা যেমন ছিল সেটা অপরিবর্তিত থাকছে এবং একটি s এর সাথে একটি p মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে এটা sp সংকরায়ন তৈরি করছে। সুতরাং sp সংকরায়ন যদি হয় তাহলে এরা সমশক্তি সম্পন্ন হবে। তাহলে একটা s কক্ষকের সাথে আর একটা p কক্ষকের মিশ্রণে দুটি sp সংকর কক্ষক তৈরি হলো। এটা হলো দুটি sp সংকর কক্ষক, দুটি sp সংকর কক্ষক তৈরি হলো এবং এই দুটি সংকর কক্ষক হচ্ছে সমশক্তি সম্পন্ন এবং সমতুল্য। এরপর যে দুটি py এবং pz অরবিটাল অবশিষ্ট রইল সেগুলো কিন্তু অসংকরায়িত কক্ষক এবং এরা পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। এরা সংকরায়নে অংশগ্রহণ করেনি কিন্তু পাই বন্ধন গঠনে এরা অংশগ্রহণ করবে। তাহলে এদেরকে আলাদাভাবে লিখতে হচ্ছে। তাহলে এরা কি না py ও pz কক্ষক, এরা হচ্ছে অসংকরায়িত কক্ষক। অসংকরায়িত কক্ষক এরা কিন্তু পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সংকরায়নে কোনোভাবেই অংশগ্রহণ করবে না। এবার যদি আমরা পিকচারিক্যালি দেখে নিই যে একটা s এবং একটা p যদি পরস্পরের সাথে মিশ্রিত হয় তাহলে তাদের আকৃতিটা কেমন হবে। s কক্ষকের আকৃতি আমাদের জানা আছে গোলাকার এবং এর সাথে একটা p কক্ষকের মিশ্রণ ঘটছে, মনে করলাম px, এটা হচ্ছে px কক্ষক। তাহলে একটা ps কক্ষকের সাথে একটা s কক্ষক যদি মিলিত হয় দুটি sp সংকর কক্ষক তৈরি হবে। এদের সাথে মিলিত হলো তাহলে দুটি sp সংকর কক্ষক তৈরি হচ্ছে এবং sp সংকর কক্ষকগুলোর আকৃতি কেমন হবে। এই হলো, এদিকে একটা sp সংকর কক্ষক তৈরি হচ্ছে, এদিকে একটা sp সংকর কক্ষক তৈরি হচ্ছে। বাঁদিকে যে sp সংকর কক্ষক আছে এই বাঁদিকের লোকটা বড় হয়ে ডান দিকের লোকটা ছোট হয়ে গেছে। একইভাবে ডান দিকে যে sp সংকর কক্ষকটা আছে এর sp এই লোকটা বড় হয়ে বাঁদিকের লোকটা ছোট হয়ে গেছে। সুতরাং দুটি sp সংকর কক্ষক তৈরি হলো এবং এদের মাঝে যে বন্ধন কোণ, এই বন্ধন কোণটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এবং এর গঠন আমরা দেখতে পাচ্ছি সরলরৈখিক। সুতরাং sp সংকরায়ন যদি হয় কোনো কেন্দ্রীয় পরমাণু, কোনো যৌগের মধ্যে কোনো কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন যদি sp হয় সেক্ষেত্রে যৌগটার গঠন হবে সরলরৈখিক এবং প্রত্যেকটি বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি। সুতরাং s এবং p কক্ষকের মিশ্রণে দুটি sp সংকর কক্ষক আমরা এইভাবে পেলাম। এখন একটা যৌগের উদাহরণের সাহায্যে দেখানো যায় যে কিভাবে তাদের sp সংকরায়ন ঘটে। যেমন ধরো অ্যাসিটিলিন C2H2 হচ্ছে অ্যাসিটিলিন। এই যৌগতে এই যে কার্বন পরমাণু দুটি আছে, দুটি কার্বন পরমাণু sp সংকরায়িত। তাহলে sp সংকরায়িত মানে মাঝখানে কার্বন পরমাণু, এই আকৃতি হবে কার্বন পরমাণু। তাহলে এই একটি কার্বন পরমাণুর জন্য দুটি sp সংকর কক্ষক আছে, এটা একটা sp সংকর কক্ষক, এটা একটা sp সংকর কক্ষক। একইভাবে আরো একটা কার্বন পরমাণুর জন্য আরো দুটি sp সংকর কক্ষক আছে। এবার এই দুটি sp সংকর কক্ষক মুখোমুখি হওয়ায় এরা পরস্পরের সাথে অভিলেপন ঘটাচ্ছে, এরা মুখোমুখি অভিলেপন ঘটাচ্ছে দুটি sp সংকর কক্ষক এবং মুখোমুখি অভিলেপন ঘটালে আমরা জানি সিগমা বন্ড তৈরি হয়। তাহলে এই যে দুটি কার্বন পরমাণু আছে, দুটো কার্বন পরমাণুর মাঝে একটা সিগমা বন্ড তৈরি হলো। এরপর হাইড্রোজেন পরমাণু আছে দুটি, তাহলে এই sp এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের অভিলেপন হচ্ছে। একইভাবে এই sp এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের অভিলেপন হচ্ছে। তাহলে এটাও কিন্তু মুখোমুখি অভিলেপন, মুখোমুখি অভিলেপনের ফলে সিগমা বন্ড তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটায় কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এই জায়গাটায় কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তৈরি হচ্ছে। এখন দুটি py এবং pz কক্ষক বিশুদ্ধ অবস্থায় আছে যারা অসংকরায়িত কক্ষক। তাহলে এই কার্বন পরমাণুরও py pz কক্ষক আছে, এই কার্বন পরমাণুরও py এবং pz কক্ষক আছে। তাহলে যদি আমরা pz কক্ষকটা টানি তাহলে এটা হচ্ছে কার্বন পরমাণুর একটা pz কক্ষক, একইভাবে এটাও কার্বন পরমাণুর একটা pz কক্ষক। এখন দুটি একই প্রকারের pz কক্ষক, একই প্রকারের কক্ষক, এরা পরস্পরের সাথে পাশাপাশি ভাবে যদি অভিলেপন ঘটায় তাহলে পাই বন্ড তৈরি হবে। তাহলে এই pz কক্ষকের সাথে এই pz কক্ষক, এই লোকটা আর নিচের দিকে যে দুটি লোক আছে এই দুটি লোক পরস্পরের সাথে অভিলেপন ঘটালো। তাহলে অভিলেপন ঘটালে এই কার্বন এবং এই কার্বন, দুটি কার্বনের মাঝে একটা পাই বন্ড তৈরি হলো।
এটা হলো পিজেড এর জন্য। একই রকম ভাবে এই কার্বন পরমাণুর আবার একটা পিওয়াই অরবিটাল আছে, এটা হচ্ছে বিশুদ্ধ পিওয়াই অরবিটাল। একইভাবে এই কার্বন পরমাণুর একটা বিশুদ্ধ পিওয়াই অরবিটাল আছে। এবার এই দুটি পিওয়াই অরবিটাল যদি অভিলেপন ঘটায় তাহলে আরো একটা পাই বন্ড তৈরি হবে। সুতরাং তাহলে কার্বন বন্ড কার্বন একটা সিগমা বন্ড আছে মাঝখানে, sp দুটি অভিলেপনের ফলে সিগমা বন্ড তৈরি হয়েছে আর মাঝে দুটি পাই বন্ড তৈরি হচ্ছে, আর হাইড্রোজেন পরমাণুর সাথে সিগমা বন্ড তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে একটা সিগমা আছে প্লাস দুটো পাই বন্ড আছে। সুতরাং এটা হলো অ্যাসিটিলিন অণু স্ট্রাকচার, এবং যেখানে প্রত্যেকটি বন্ধন কোণের মান 180 ডিগ্রি করে, যেখানে প্রত্যেকটি কার্বন পরমাণু sp সংকরায়িত এবং অণুটির গঠন হলো সরলরৈখিক। সুতরাং এইভাবে আমরা sp সংকরায়নকে ব্যাখ্যা করতে পারি। করবো sp3d সংকরায়ন। তো আগে তিনটে সংকরায়ন পড়লাম আমরা, এখন ডি অরবিটাল এর সাহায্যে আবার কিভাবে সংকরায়ন তৈরি হয়। sp3d এক্ষেত্রে 5টি পারমাণবিক কক্ষকের মিশ্রণ ঘটছে, একটি s, 3টি p এবং একটি d। সুতরাং 5টি পারমাণবিক কক্ষক যদি মিশ্রিত হয় সেক্ষেত্রে sp3d সংকরায়ন ঘটছে, এবং sp3d সংকরায়নের ফলে আমরা 5টি sp3d সংকর কক্ষকও পাবো, এবং সেই কক্ষকগুলোর সাহায্যে আমরা অণুটির গঠন আঁকতে পারি। তো দেখা যাক যে এই পারমাণবিক কক্ষকগুলো যদি মিশ্রিত হয় তাহলে কেমন আকৃতি আমরা পেতে পারি। একটি s কক্ষক, s কক্ষকের আকৃতি জানি আমরা গোলাকার হয়, এর সাথে 3টি p কক্ষক, তার মানে px কক্ষক আছে, এটা px কক্ষক প্লাস এর সঙ্গে py কক্ষক, এটা একটা py কক্ষক প্লাস এর সঙ্গে pz কক্ষক। pz কক্ষক প্লাস এর সঙ্গে মিশ্রিত হচ্ছে এই যে ডিটা আছে, ডিটা হচ্ছে ডি এর মোট 5টি কক্ষক আছে। 5টি কক্ষকের মধ্যে dxy, dyz, dzx, dx² - y² এবং dz²। তো এখানে যে ডি কক্ষকটা মিশ্রিত হবে সেটা হলো dz² কক্ষক। dz² কক্ষককে দেখতে এটা জেড অ্যাক্সিস বরাবর আছে, বা জেড অ্যাক্সিস আমরা লিখতে পারি এখানে। এটা pz কক্ষক এবং এদের মাঝখানে একটা রিং থাকে, কনসেন্ট্রিক রিং প্রেজেন্ট থাকে। সুতরাং এটা হলো dz² কক্ষক। সুতরাং এটা হলো s কক্ষক। এবার এটা যদি 3s হয়, একই মুখ্য শক্তি স্তরে হতে হবে। এটা 3s হলে এটা 3px, এটা 3py, এটা 3pz, এবার 3dz²। একই মুখ্য শক্তি স্তরে এরকম পারমাণবিক কক্ষকগুলো যদি পরস্পরের সাথে মিশ্রিত হয় তাহলে মিশ্রণের পর sp3d সংকর কক্ষক তৈরি হবে, এবং sp3d সংকর কক্ষক তৈরি হবে মোট 5টি, এবং 5টার আকৃতি যে তৈরি হচ্ছে কেমন দেখতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে sp3d সংকরায়ন ঘটছে, এবং সংকরায়নের পর এই ধরনের আকৃতি আমরা পাবো। এই হলো আকৃতি, এটাকে আমরা sp3d সংকরায়ন বলছি। এবং এই আকৃতিটা, আর এখানে মোট 5টি sp3d সংকর কক্ষক তৈরি হয়েছে, 5টি sp3d সংকর কক্ষক তৈরি হলো, এবং এর যে আকৃতির হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিড। ত্রিকোণাকার দ্বি পিরামিড। তাহলে ত্রিকোণাকার দ্বি পিরামিড আকৃতির এটা দেখতে 5টি sp3d সংকর কক্ষক আছে, যেখানে 5টি পারমাণবিক কক্ষক মিশ্রিত হয়েছে, এবং মিশ্রণের ফল এর পর আমরা এই ধরনের আকৃতিটা পেলাম। তো এই ধরনের আকৃতিটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখো, এই হচ্ছে আকৃতি, যেখানে এখানে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে, এবং এই কেন্দ্রীয় পরমাণুকে এই যে তলটা আছে এই তলে 3টি sp3d সংকর কক্ষক আছে। এটা একটা sp3d সংকর কক্ষক, এটা একটা sp3dd, এটা একটা sp3d, এবং এটা একটা তলে অবস্থান করছে, এবং এখান থেকে উপরে একটা sp3d সংকর কক্ষক আছে, নিচে একটা sp3d সংকর কক্ষক আছে। এখন এই পয়েন্টটা থেকে যদি আমরা এগুলো জুড়ে দিই, এই পয়েন্টটা থেকে এটা যদি জুড়ে দিই, এখানটা যদি যোগ করি, এটা যদি যোগ করি, তাহলে উপরে একটা পিরামিড তৈরি হবে। একইভাবে নিচের পয়েন্টটা থেকে যদি আমরা এই পয়েন্টগুলো যোগ করে দিই তাহলে নিচে একটা পিরামিড তৈরি হবে। সেই কারণে দ্বি পিরামিড, এবং মাঝখানটা হচ্ছে ত্রিকোণাকার, এটা ত্রিভুজ আকৃতি। এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এটা একটা ত্রিভুজ পাবো, তাহলে মাঝখানটা হচ্ছে ত্রিকোণাকার।
আর নিচে একটা পিরামিড, উপরে একটা পিরামিড পাচ্ছি, সুতরাং এটা ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতির জিওমেট্রি পাচ্ছি আমরা। এবং এই যে বন্ডগুলো, এই বন্ডগুলোকে আমরা নিরক্ষীয় বন্ড বলি, নিরক্ষীয় বন্ধন। তাহলে তিনটি নিরক্ষীয় বন্ধন আছে, এটা একটা নিরক্ষীয় বন্ধন, এটা একটা নিরক্ষীয় বন্ধন, এটা একটা নিরক্ষীয় বন্ধন। এবং এগুলো হচ্ছে অক্ষীয় বন্ধন, এটা একটা অক্ষীয় বন্ধন, এটা একটা অক্ষীয় বন্ধন। এবং অক্ষীয় বন্ধনগুলো সবসময় দৈর্ঘ্যে বড় হয়, এই বন্ধনটা দৈর্ঘ্যে বড় হবে, বা নিচের বন্ধনটাও দৈর্ঘ্যে বড় হবে। আর মাঝের যে বন্ধনগুলো, এগুলো দৈর্ঘ্যে কিন্তু ছোট হবে। এবং এক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গেলগুলোকে লক্ষ্য করি, তাহলে দেখবো এর সাথে এর যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 120 ডিগ্রি, এর সাথে এটা 120 ডিগ্রি, আবার একইভাবে এর সাথে এর 120 ডিগ্রি। তাহলে মাঝখানে এরকম 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আবার এর সাথে যদি এর অ্যাঙ্গেলটা দেখি, এগুলো সব 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বা একইভাবে নিচেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সুতরাং এই অণুটার মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলও আছে, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলও আছে। এটাকে আমরা ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতি বলছি, যেখানে এই যে পরমাণুটা, কেন্দ্রীয় পরমাণু, এটা sp3d সংকরায়িত, এবং এক্ষেত্রে 5টি sp3d সংকর কক্ষক তৈরি হয়েছে। সুতরাং sp3d সংকরায়ন যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের জিওমেট্রি পেয়ে যাব। এবং এটা যদি আমরা একটা PCl5 অণুর সাহায্যে দেখাই, হ্যাঁ দেখো PCl5 অণুতে p পরমাণুটা sp3d সংকরায়িত। যদি আমরা PCl5 এর স্ট্রাকচারটা ড্র করি, তাহলে দেখবো যে ফসফরাস পরমাণুর ইলেকট্রন বিন্যাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এবং এই আউটার সেলটা যদি আমরা লিখি, তাহলে আউটার সেলে দেখতে পাচ্ছি 3s এ দুটো এবং 3p তে তিনটে ইলেকট্রন আছে। এখন উত্তেজিত অবস্থায় এই 3s উপকক্ষ থেকে, এটা 3s এবং এটা 3p, উত্তেজিত অবস্থায় কি হবে না, এই 3s থেকে একটা ইলেকট্রন জাম্প করে উচ্চতর শক্তি সম্পন্ন কক্ষ ডি তে চলে যাবে। তাহলে এটা 3s, এটা 3p, এটা 3d। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে ডি তে চলে গেল, আর মাঝখানে যেমন তিনটি ইলেকট্রন ছিল থাকছে। তাহলে এই অবস্থায় আমরা কি পেলাম, একটা s, তিনটে p এবং একটা d, sp3d। এই 5টি কক্ষক পরস্পরের সাথে মিশ্রিত হচ্ছে। মিশ্রণের পর আমরা পেয়ে যাচ্ছি sp3d সংকরায়ন। এবং sp3d সংকরায়ন যদি হয়, তাহলে এই 5টি ঘর কিন্তু একত্রে একসঙ্গে মিলিত হয়ে যাবে। মিলিত হয়ে মোট 5টি sp3 সংকর কক্ষক তৈরি হচ্ছে। তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা sp3d সংকর কক্ষক তৈরি হলো। আর বাকি যে 4টে d অরবিটাল আছে, এরা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করেনি। এই 4টে d অরবিটাল আলাদাভাবে আমাদের লিখতে হবে। সুতরাং এই হলো ফসফরাস পরমাণুর sp3d সংকরায়ন। সুতরাং এক্ষেত্রে 5টি যে অযুগ্ম ইলেকট্রন আছে, সেই অযুগ্ম ইলেকট্রনগুলির সাথে ক্লোরিন পরমাণুর যে p অরবিটাল আছে, সেই p অরবিটালের মুখোমুখি অভিলেপন হবে, এবং অভিলেপনের ফলে 5টা আমরা সিগমা বন্ড পেয়ে যাব। এবং এটা যদি আমরা স্ট্রাকচার ড্র করি, তাহলে দেখবো মাঝখানে থাকবে ফসফরাস পরমাণু, এবং তিন দিকে তিনটে Cl পরমাণু আছে। এটা এখান থেকে উপরে একটা Cl পরমাণু, নিচে একটা Cl পরমাণু। এইটা হলো sp3d সংকরায়ন, এবং যেখানে আকৃতিটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। অর্থাৎ এই জায়গাটা আছে ফসফরাস পরমাণু, ফসফরাস থেকে উপর দিয়ে বন্ড দিয়ে একটা Cl, নিচে একটা বন্ড Cl, এখানে একটা Cl আছে, এই জায়গায় একটা Cl আছে, এই জায়গায় একটা Cl আছে। সুতরাং এই হলো ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতি, যেখানে ফসফরাস পরমাণুটা sp3d সংকরায়িত। একইভাবে আমরা এরপর আছে sp3d2 সংকরায়ন, যেখানে 6টি মোট পারমাণবিক কক্ষক মিশ্রণ ঘটছে। একটি s, 3টি p এবং 2টি d পরস্পরের সাথে মিশ্রিত হয়ে 6টি sp3d2 সংকর কক্ষক তৈরি হচ্ছে। এক্ষেত্রে যেমন s কক্ষক, এটা px, py, pz, dx2 - y2 এবং dz2, এই দুটি d অরবিটাল এখানে অংশগ্রহণ করছে। এবং এরা একই মুখ্য শক্তি স্তরে হতে হবে। অর্থাৎ এটা যদি 3s হয়, এটা 3p x, 3py, 3pz, 3dx2 - y2 এবং 3dz2, এরা পরস্পরের সাথে যদি মিশ্রিত হয়, তাহলে মিশ্রণের পরে দেখতে পাবো মোট 6টা sp3d2 সংকর কক্ষক তৈরি হবে। এবং এই sp3d2 সংকর কক্ষকটা কেমন আকৃতি হবে, এই ধরনের। এটাকে অষ্টতলকীয় আকৃতি বলা হয়। এই অষ্টতলকীয় আকৃতিটা কেমন, এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণুটা থাকছে, এবং এই কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে মাঝে একটা আয়তক্ষেত্রাকার তল থাকছে। আয়তক্ষেত্রাকার তলের এই বরাবর লোবগুলো অবস্থান করছে। এটা একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব এবং এটা একটা লোব। এগুলো হচ্ছে sp3d2 সংকর কক্ষক।
একইভাবে উপরের দিকে একটা sp3d2 সংকর কক্ষক আর নিচের দিকে একটা sp3d2 সংকর কক্ষক। এই হলো আকৃতিটা, এবং এই আকৃতিটাকে আমরা অষ্টতলকীয় আকৃতি বলছি। অষ্টতলকীয় কারণ এখানে 8টা তল পাবো। এই পয়েন্টগুলো যদি আমরা জুড়ে দিই, উপর থেকে এই পয়েন্টটা জুড়ে দিলাম, প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা জুড়ে দিই বা নিচের দিক থেকে জুড়ে দিই, তাহলে উপরে 4টে তল পাবো, নিচে 4টে তল পাবো, মোট হচ্ছে 8টা তল। এবং এই ধরনের আকৃতিটার নামই হচ্ছে অষ্টতলকীয় আকৃতি। সুতরাং এই ধরনের যদি sp3d2 সংকরায়ন হয়, সেক্ষেত্রে আকৃতিটা হবে sp3d2। এবং বন্ধন কোণটা কত হবে, এক্ষেত্রে কিন্তু এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, বা উপর থেকে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। সুতরাং এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে আছে, এবং এর সংকরায়ন হবে sp3d2। সুতরাং এই ধরনের আমরা 6টা sp3d2 সংকর কক্ষক পেয়ে গেলাম, এবং যেটার আকৃতি আমরা বলতে পারি অষ্টতলকীয়। এটা হচ্ছে অষ্টতলকীয় আকৃতি, এবং প্রত্যেকটা বন্ধন কোণের মান হবে 90 ডিগ্রি করে। এরপর যদি আমরা একটা যৌগের এরকম গঠন দেখে নিই, এটা হচ্ছে সালফার হেক্সাফ্লুরাইড SF6। SF6 এর মধ্যে এই ধরনের sp3d2 সংকরায়ন বর্তমান SF6, যেখানে সালফারটা কেন্দ্রীয় পরমাণু, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে এক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি, 3s এ 2টো ইলেকট্রন আছে, আর 3p তে মোট 4টে ইলেকট্রন আছে। প্রথম ঘরে 2টো, এখানে একটা, এখানে একটা। এরপর যখন যৌগটা তৈরি হবে, সালফার পরমাণু শক্তি শোষণ করে উত্তেজিত হয়। 3p কক্ষ থেকে ইলেকট্রনটা 3d তে যায়, আবার 3s কক্ষ থেকে ইলেকট্রনটাও 3d তে চলে যায়। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস কি হবে, তাহলে এই 3s যে কক্ষ আছে, সেখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে যাবে। আবার একইভাবে এই যে ঘরটা ছিল, এই ঘর থেকে একটা ইলেকট্রন জাম্প করে এই ঘরে চলে যাবে, আর বাকি যে দুটো ঘরে ইলেকট্রন যেমন ছিল থাকছে। তাহলে একটা s, 3টে p এবং 2টো d পরস্পরের সাথে মিশ্রিত হচ্ছে, মিশ্রিত হয়ে এখানে sp3d2 সংকরায়ন তৈরি হচ্ছে। এবং এই sp3d2 যে সংকর কক্ষগুলো তৈরি হচ্ছে, তার সাথে ফ্লুরিন পরমাণুর যে p অরবিটাল আছে, সেই p অরবিটালের মুখোমুখি অভিলেপনের ফলে 6টা আমরা সিগমা বন্ড পেয়ে যাব। সুতরাং স্ট্রাকচারটা হবে এরকম: সালফার, এই আয়তক্ষেত্রাকার তলে 4টি শীর্ষবিন্দুতে 4টে ফ্লুরিন পরমাণু থাকছে, এবং সালফার পরমাণু থেকে উপরে একটা ফ্লুরিন, নিচের দিকে একটা ফ্লুরিন পরমাণু থাকছে। সুতরাং এই হলো অষ্টতলকীয় আকৃতি, এবং যেখানে প্রত্যেকটি বন্ধন কোণের মান 90 ডিগ্রি। সুতরাং বিভিন্ন ধরনের সংকরায়নগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এখন আমরা যেটা করব সেটা হলো কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা নির্ণয়। অর্থাৎ কোনো যৌগের অণু বা কোনো আয়ন যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে সেই যৌগ বা আয়নটার যে কেন্দ্রীয় পরমাণু থাকবে, তার সংকরায়ন অবস্থা আমরা সহজেই একটা সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এবং যে সমীকরণ থেকে সহজেই তার সংকরায়ন কি হবে, বা সেখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলি থাকবে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তার জন্য একটা ইকুয়েশন আমাদের জানা প্রয়োজন। এবং সেই ইকুয়েশনটা কেমন না, এখানে এইচটা হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা। এতক্ষণ ধরে আমরা যে সংকর কক্ষকগুলো বললাম, যে পারমাণবিক কক্ষগুলোর মিশ্রণের ফলে সংকর কক্ষক তৈরি হচ্ছে, এই এইচটা হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা। কতগুলি সংকর কক্ষক তৈরি হবে, তার ফর্মুলা হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে, তার যোজ্যতা কক্ষে যতগুলি ইলেকট্রন সংখ্যা থাকবে সেটা বসাবো, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু যতগুলো থাকবে তার সংখ্যাটা বসাবো, মাইনাস ক্যাটায়নের আধান। যদি সেটা ক্যাটায়ন দিয়ে দেওয়া থাকে, তাহলে ক্যাটায়নের আধানটাকে মাইনাস করতে হবে। যদি +2 থাকে, তাহলে -2 করতে হবে সেটা। আর অ্যানায়নের যদি আধান দেওয়া থাকে, সেটাকে আমাকে প্লাস করতে হবে। করলে সেখান থেকে টোটাল আমরা এইচ এর ভ্যালুটা পাবো। এবং এইচ ভ্যালু পাওয়া মানে সেটা হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা। এক্ষেত্রে যেমন ধরো এইচ এর ভ্যালু, কতগুলো ভ্যালু আমি দেখিয়েছি, এইচ এর ভ্যালু যেমন 2 বেরিয়েছে। এইচটা হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা 2। সংকর কক্ষকের সংখ্যা 2 মানে sp সংকরণ হবে, কারণ একটা s এবং একটা p যদি মিশ্রিত হয়, তাহলে দুটি sp সংকর কক্ষক তৈরি হয়। আগেই বলা আছে যতগুলো মিশ্রিত হবে ততগুলি তো সংকর কক্ষক তৈরি হবে। এখানে যেমন একটি s এর সাথে একটা p মিলিত হয়েছে, তাহলে দুটি সংকর কক্ষক তৈরি হচ্ছে sp। সুতরাং এইচ এর মান যদি 2 হয়, তাহলে বলবো sp সংকরায়ন। এবং সেক্ষেত্রে গঠন কি হবে আমরা আগেই পড়েছি সরলরৈখিক। একইভাবে এইচ এর ভ্যালু যদি 3 বেরোয়, তার মানে সংকরায়ন sp2 হবে, কারণ এক্ষেত্রে একটা s এর সঙ্গে দুটো p মিশ্রিত হয়ে 3টি সংকর কক্ষক তৈরি করে, তাহলে এইচ এর ভ্যালু 3 বেরোচ্ছে। সেক্ষেত্রে ত্রিকোণীয় সামতলিক আকৃতি হবে। একই রকম ভাবে এইচ এর ভ্যালু 4 বেরোলে sp3 সংকরায়ন, চতুস্থলক আকৃতি।
এইচ এর ভ্যালু যদি 5 বেরোয় তাহলে sp3d সংকরায়ন ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতির। এইচ এর ভ্যালু যদি 6 বেরোয় তাহলে sp3d2 সংকরায়ন অষ্টতলকীয় আকৃতি হবে, এবং এইচ এর ভ্যালু যদি 7 বেরোয় তাহলে sp3d3 সংকরায়ন হবে, সেটা পঞ্চকোণীয় দ্বিপিরামিড হবে। সুতরাং এইচ এর ভ্যালু থেকে আমরা বিভিন্ন ধরনের আকৃতি এবং সংকরায়ন সম্পর্কে সহজেই জানতে পারবো, এবং সেখানে যে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে তার যোজ্যতা কক্ষে কতগুলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে সেটা একটা ফর্মুলার সাহায্যে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে ক্যাপিটাল L ইকুয়াল টু H মাইনাস X মাইনাস D। এখানে H টা হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা, মানে এই ভ্যালুগুলো, মাইনাস X, এখানে X টা কি, X টা হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, কতগুলো একযোজী পরমাণু আছে দেখতে হবে, সেটা মাইনাস করব, মাইনাস D, D টা হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। দ্বিযোজী মানে যেমন ধরো অক্সিজেন বা সালফার, এগুলো দ্বিযোজী পরমাণু, যদি সেগুলো থাকে তাহলে সেই দ্বিযোজী পরমাণু কতগুলো আছে সেটাকে আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাটা পেয়ে যাব। সুতরাং এই ফর্মুলা দুটির সাহায্যে আমরা সংকরায়ন অবস্থা এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা সহজেই ক্যালকুলেট করতে পারি। তো এখানে কয়েকটা উদাহরণের সাহায্যে দেখানো যাক কিভাবে সংকরায়ন অবস্থাটা তৈরি হচ্ছে। যেমন ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখাই। ফার্স্ট যেমন ধরো CH4, এখানে কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস 6, কার্বনটা সেন্ট্রাল অ্যাটম, তাহলে 1s2 2s2 2p2 এই ইলেকট্রন বিন্যাস হবে। এখন এর যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা আছে 4টি, 2 আর 2 4। সুতরাং H এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, H কত হবে, তাহলে হাফ ইনটু যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা, তার মানে 4, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু মানে এইটা, হাইড্রোজেন হচ্ছে একযোজী পরমাণু, এখানে মোট আছে 4টি, তাহলে প্লাস 4 হলো, মাইনাস বলেছে ক্যাটায়নের আধান, এটা তো ক্যাটায়ন নয় বা এটা তো অ্যানায়নও নয়, তাহলে এগুলো শূন্য। সুতরাং এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম মোট 4 পাচ্ছি, এবং এইচ এর ভ্যালু যখন 4 পাবো তাহলে সেটা sp3 সংকরায়ন, তাহলে এই যে কার্বন পরমাণুটা, তাহলে সেই কার্বন পরমাণুটা সংকরায়ন হবে sp3, এবং sp3 সংকরায়ন হলে আমরা কি জানি আকৃতি চতুস্থলক আকৃতির হয়। সুতরাং এক্ষেত্রে আকৃতিটা হবে চতুস্থলক আকৃতি। এবং যদি আমি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করতে চাই তাহলে দেখবো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই এই ফর্মুলার সাহায্যে। কারণ L এর ভ্যালু যদি আমরা দেখি, L ইকুয়াল টু H মাইনাস, H মানে 4 বেরিয়েছে, তাহলে 4 মাইনাস X, X মানে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু এখানে হাইড্রোজেন আছে 4টি, মাইনাস 4, মাইনাস D, D মানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণু এখানে নেই, সুতরাং এটা শূন্য। সুতরাং L এর ভ্যালু 0 বেরোচ্ছে, তাহলে L এর ভ্যালু 0 বেরোনো মানে তাহলে এই যে কার্বন পরমাণু আছে, এই কার্বন পরমাণুতে কিন্তু কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তাহলে এই অণুটার গঠন হবে sp3, এই সংকরায়ন হচ্ছে sp3 এবং গঠন হচ্ছে চতুস্থলক আকৃতি। চতুস্থলক আকৃতির পিকচার আমরা আগেই পড়েছি, এই ধরনের চতুস্থলক আকৃতি হয়। তাহলে মিথেনের আকৃতি হলো চতুস্থলক আকৃতি, যেখানে কার্বন পরমাণু sp3 সংকরায়ন, কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, এবং sp3 সংকরায়ন হলে প্রত্যেকটি বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হয়। সুতরাং এই ফর্মুলার সাহায্যে আমরা সহজেই সংকরায়ন বের করে নিতে পারি। যেমন ধরো আরো কয়েকটা এখানে এক্সাম্পল দেখানো যাক। তারপর আমি একটা আয়ন নিয়ে করি, আয়ন নিয়ে করে দেখাই। যেমন ধরো SO4 2- আছে, এই আয়নটা, এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, এই সালফারের সংকরায়ন অবস্থা কি হবে, এবং এটা একটা আয়ন দিয়ে লেখা আছে, তাহলে কিভাবে আমরা বের করব। তো সালফার পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে দেখবো 1s2 2s2 2p6 3s2 3p4, এই হলো ইলেকট্রন বিন্যাস। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 6টি, 4 আর 2 6টি। তাহলে H এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে H এর ভ্যালু বের করার ফর্মুলা হাফ ইনটু 6 মোট ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, এখানে একযোজী পরমাণু তো নেই, অক্সিজেন তো আমরা জানি দ্বিযোজী পরমাণু, তাহলে একযোজী পরমাণু নেই বলে প্লাস 0 করে দিলাম, মাইনাস ক্যাটায়নের আধান, এখানে ক্যাটায়ন কোনটা, ক্যাটায়ন তো নেই, তাতে অ্যানায়ন, ক্যাটায়ন নেই বলে তাহলে মাইনাস 0 করে দিলাম, প্লাস অ্যানায়নের আধান, অ্যানায়নের আধান কত, -2, তাহলে অ্যানায়নের আধানটা এখানে যোগ করতে হচ্ছে +2, অ্যানায়নের যতটা আধান হবে সেটাকে আমরা যোগ করবো, আধান মানে এখানে পরম মানটা নেবো, পরম মান হচ্ছে 2, সেটাকে আমরা যোগ করছি এখানে। সুতরাং এক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, 4 পেয়ে যাচ্ছি। তাহলে H এর ভ্যালু 4, তাহলে H এর ভ্যালু 4 পাওয়া মানে হাইব্রিডাইজেশন কি হবে, sp3। সুতরাং এই যে সালফার পরমাণুটা, তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম সালফার পরমাণুটা সংকরায়ন হচ্ছে sp3। এবং এক্ষেত্রে যদি আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করি তাহলে দেখবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H ইকুয়াল টু x মাইনাস, x মানে এখান থেকে 4 বেরিয়েছে, মাইনাস H হলো, এখানে x মানে হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু এখানে নেই, তাহলে এই জায়গায় 0 বসাবো,
মাইনাস ডি, ডি মানে দ্বিতীয় পরমাণুর সংখ্যা, দ্বিতীয় পরমাণু এখানে অক্সিজেন আছে, কটা আছে? 4টি, 4 বসালাম, সুতরাং 0 বেরোলো। তাহলে এখানে কোনো কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোন নেই। তাহলে এই যে SO2 মাইনাস মানে সালফেট আয়নটা, এখানে সালফার পরমাণু সংকরণ হচ্ছে sp3 যেখানে, এবং এর গঠন হচ্ছে চতুস্থলক আকৃতির এবং কোন রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণুতে নেই। এরকম ভাবে আমরা বিভিন্ন অণু বা আয়নের গঠন সহজেই ব্যাখ্যা করতে পারি। আর একটা এক্সাম্পল নিয়ে করাই, যেমন ধরো যেমন আমরা নিয়ে নিলাম ধরো PCl5, এছাড়া এটা নিয়ে করে দেখাই যে PCl5 এ আমরা সংক্রায়ন কিভাবে বের করতে পারি। এক্ষেত্রে ফসফরাস হচ্ছে 15, তাহলে এক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p3। সুতরাং এক্ষেত্রে বাইরের কক্ষে মোট 5টি ইলেকট্রন আছে, তাহলে H এর ভ্যালু কত হবে? H এর ভ্যালু হচ্ছে 1/2 × 5 প্লাস একযোজী পরমাণু আছে Cl 5টা আছে, মাইনাস ক্যাটায়নও নেই অ্যানায়নও নেই, এগুলো আমরা করে দিলাম। সুতরাং এক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 5। তাহলে H এর ভ্যালু 5 পাওয়া মানে সেক্ষেত্রে সংকরণ হবে sp3d, কারণ আগে আমরা করে নিয়েছি। তাহলে ফসফরাসের সংকরণ হয়ে গেল sp3d, এবং sp3d সংকরণ হয় মানে ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতি হয়ে যাবে। এবং যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করি তাহলে কোন রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা এখানে পাবো না। L = H - x, একযোজী পরমাণুর সংখ্যা 5টি আর দ্বিযোজী পরমাণু এখানে নেই 0, সুতরাং L এর ভ্যালু 0। একই রকম ভাবে যদি আমরা একটা ক্যাটায়ন নিয়ে দেখি, একটা ক্যাটায়ন নিয়ে দেখানো যাক। যেমন ধরো NH4+, এটা একটা ক্যাটায়ন, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনটা সেন্ট্রাল এলিমেন্ট, নাইট্রোজেন 7, তাহলে 1s2 2s2 2p3, তাহলে বাইরের কক্ষে 5টি ইলেকট্রন আছে, তাহলে H এর ভ্যালু যদি বের করি H = 1/2 × 5 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা আছে 4টি, হাইড্রোজেন পরমাণু 4টি আছে, তাহলে 4 মাইনাস ক্যাটায়নের আধান, ক্যাটায়নের আধান হচ্ছে এটা +1, তাহলে এটা মাইনাস করতে হবে -1, আর অ্যানায়ন তো নেই, সুতরাং 0। সুতরাং এক্ষেত্রে যদি করি তাহলে 5 আর 4 9, এখান থেকে 1 বিয়োগ করলাম 8, তাহলে এখান থেকে 4 হয়ে যাচ্ছে। তাহলে H এর ভ্যালু 4 পাওয়া যায় মানে, সুতরাং এটা sp3 সংকরণ হচ্ছে। তাহলে নাইট্রোজেন পরমাণুটা এখানে sp3 সংকরণ, এবং এক্ষেত্রে sp3 সংকরণের চতুস্থলক আকৃতি হয়। এবং নাইট্রোজেন পরমাণুতে যদি আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করি তাহলে দেখবো L = H - H মানে 4 মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা 4 মাইনাস দ্বিযোজী পরমাণু নেই 0, সুতরাং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে নেই। সুতরাং এই ফর্মুলাগুলোর সাহায্যে সহজেই আমরা সংকরণ অবস্থা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা এবং তাদের আকৃতি কি হবে সহজেই কিন্তু এখান থেকে আমরা বের করতে পারি। সুতরাং আজকের ক্লাসে আমরা সংকরণ অবস্থাগুলোকে নিয়ে আলোচনা করলাম এবং সহজে কিভাবে সংকরণ অবস্থা ক্যালকুলেট করা যায় তার ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম। আজকের মতো এটা থাকলো। নেক্সট ক্লাসে আমি এর পরের টপিক যেটা VSEPR থিওরি নিয়ে আলোচনা করব। ওকে।